This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আর এসআইআর নিয়ে তৃণমূল এবার নেমে পড়েছে একেবারে গ্রাউন্ড লেভেলে। একদিকে প্রতিবাদ, অন্যদিকে তাদের যে আইনি সেল রয়েছে, লিগ্যাল সেল, তারাও কর্মসূচিতে নামছে। আমাদের সামনে সৌরভ, আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন। সৌরভ, এই পদ্ধতি, এই কৌশল কেন তৃণমূল নিয়েছে আর কি ধরনের কর্মসূচি? দেখো, একদিকে যেমন প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে দিল্লিতে তৃণমূল কংগ্রেস যাবে, শক্তি প্রদর্শন করবে এবং আইনি লড়াইও হবে। একথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই জানিয়েছেন। কিন্তু বাংলার বুকে 6 মাস নির্বাচনের 6 মাস আগে থেকেই যখন রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস, একদিকে প্রতিবাদ, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে লিগ্যাল সেল, আইনি শাখা, তাদের তরফে আগামী 10 তারিখ থেকে কিন্তু বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে। 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত প্রতিটি জেলায় এই এসআইআর নিয়ে আশঙ্কা দূর করবার জন্য তৃণমূল কংগ্রেস পথে নামছে লিগ্যাল সেল, এমনটাই বলা হচ্ছে। এবং ডরিনা ক্রসিং এ 11 তারিখ, নভেম্বর মাসের 11 তারিখে কিন্তু একটা বড় সভা হবে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে। একদিকে প্রতিবাদ, অন্যদিকে আইনি সহায়তা, এই দুই দ্বিমুখী কৌশলকে অবলম্বন করেই কিন্তু এসআইআর নিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস নির্বাচনের 6 মাস আগে। ধন্যবাদ সৌরভ। এবার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তার বক্তব্য শোনাবো। যারা আইনি পথ ধরেই নাগরিক হিসাবে তাদের পরিচিতি লাভ করেছে, তাদেরকে একটা ভীতি প্রদর্শনের ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে তাদের জন্য। কারণ তারা সবাই এখন দৌড়াদৌড়ি করছে তাদের কিভাবে নাগরিকত্বটা বজায় থাকে। সেই কারণে এই আইন বিরোধী যদি যা করছে, যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এবং তাতে অবশ্যই বলা বাহুল্য যে আমাদের কেন্দ্রীয় সরকারের মদত আছে, সেগুলো তাদের বিভিন্ন নেতৃত্বের বক্তব্যের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। তো আমরা সেইখানে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল রাজ্যের প্রত্যেকটি জেলায় 11 থেকে 20 তারিখের মধ্যে, অর্থাৎ নভেম্বরের 11 থেকে 20 তারিখের মধ্যে পাবলিক মিটিং করবে এবং মানুষকে সচেতন করবে এই ব্যাপারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক এই বিষয়কে সামনে রেখেই কি বলেছিলেন, কোন পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস যদি পরিস্থিতি এমনটা তৈরি হয় যে একজনেরও নাম বাদ যাচ্ছে, তাহলে ছেড়ে যে কথা বলা হবে না, সে কথা স্পষ্ট করে দিয়েছিলেন। শুনুন। मैं चाहती हूँ आपको सौर का नाम वोटर लिस्ट में रहे। कौन किसके वोट देंगे वो तो आपका राय है, हम इसको तो नहीं छीन के सकता है। हम जो कर सकता है आपको मदद कर सकता है। देखिए, हमारा लड़ाई रास्ता में भी जारी रहेगा। अभिषेक जो बोला है, हमारा लड़ाई कोर्ट में भी जारी रहेगा। हम इसको बूथ लेवल से हाईएस्ट लेवल तक ले जाएगा। आज जो कहते हैं हमने हिस्ट्री किया, उनको बोलना पड़ेगा सॉरी, हमने मिस्ट्री किया। আর এই এসআইআর নিয়ে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, মির্জাফরকে অস্ত্র বানিয়ে বিজেপি নিজেদের পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। তারা এখন অর্থ আর বল প্রয়োগ করে জয় পেতে চায়। পশ্চিমবঙ্গে এসআইআর করেই সীমা লঙ্ঘন করেছে বিজেপি। গোটা ভারতবর্ষে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। বিহারে অলরেডি হয়ে গেছে এবং নির্বাচন কমিশন হলফনামায় সুপ্রিম কোর্টে বলেছে আমরা প্রতিটি রাজ্যে এসআইআর করব। তাহলে প্রথমে আমার এই প্রশ্নটা বাংলার মানুষের কাছে, যারা তৃণমূল করে তাদের কাছে, যে বাংলায় এসআইআর হতে দেব না বা বাংলায় এসআইআর কেন করছে নির্বাচন কমিশন? বিজেপি এসআইআর করছে না, নির্বাচন কমিশন করছে। প্রথমে এটা স্পষ্ট হওয়া উচিত। এই মানসিকতা কেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভারতবর্ষের অংশ মনে করেন না? বাকি 12টা জায়গায় যদি, বাকি 11টা জায়গায় যদি এসআইআর হতে পারে,
পশ্চিমবঙ্গের মাথায় কি এমন আছে, সিংহ জিয়েছে না কি হয়েছে, যে তার জন্য সেখানে এসআইআর হবে না? এসআইআর শুরু হয়ে গিয়েছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন। এদিকে হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। কিভাবে তিনি এলেন এই ভারতের ভোটার তালিকায়? শ্বশুরকে নাকি তিনি বাবা বানিয়ে ফেলেছেন। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টের নাম এই বাংলাদেশি রিয়াজুল ইসলাম গাজীর। বিভিন্ন নথি তৈরি করেছেন, সরকারি সুবিধাও ভোগ করছেন এই বাংলাদেশি। ভোটার লিস্টে কারচুপি ধরা পড়তেই দায় নিতে নানা যাবার শাসক দল। রিয়াজুল ইসলাম গাজী আপনার স্বামী বাংলাদেশে কোথায় বাড়ি এনাদের? টাউন শ্রীপুরে বাড়ি। বাংলাদেশে কোথায়? টাউন শ্রীপুরে বাড়ি। ও, তা আপনার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুললো কেন? তো বলতো আমার আগে, আমার অনেক বছর আগে এইছে বুঝছেন। আমরা আসলি তখন তো ভোটার করিনি, এবারও ভোটার তখন ছিল না। এবার আমার বলতে যে ধরো আমার বাচ্চা কাচ্চা হবে, আমি এখানেই থাকি, আমি যাইনি কোথাও বুঝলেন। আমি চাই আমার বিয়ে হবারতেই আমি এখানে। আপনাদের মাধ্যম থেকে আমি জানলাম, এর আগেও একটা খবর আপনারা প্রকাশ করেছেন, এটাও আমি জানলাম। তো যেহেতু আমাদের এই বরুণা ডায়মেনশন গ্রাম পঞ্চায়েত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, তো এখানে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে শাদী করে তারা সংসার যাপন করছেন, এবং সেই ক্ষেত্রে হয়তো তাদের শ্বশুরের আশ্রয় নিয়ে তার শ্বশুরের নামকে পিতা ব্যবহার করে ভোটার লিস্টের নামটা তুলেছেন। তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশন তা তদন্ত করুক, তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক, এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিক, আমি আশা রাখবো। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, আর এদিকে আরো এক বিএলও, তিনি যে শাসক দলের নেতা সেটা নিজেই স্বীকার করছেন। টাকি 270 নম্বর পার্টের বিএলও হয়েছেন তৃণমূল নেতা গৌতম মণ্ডল। নিজের মুখে তার স্বীকারোক্তি যে তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, এই দল করেন। কিভাবে তাহলে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বিএলও হতে পারেন, এই প্রশ্ন নিয়ে এবার সরব হয়েছে বিজেপি। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি বিএলওর কাজটা পেয়েছি, কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা, এবং বুথ কমিটির ভেতরেও আছি, ওয়ার্ড কমিটির ভেতরেও আছি। নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, তাহলে সেটা তাদের নির্দিষ্ট ব্যাপার। তারা যদি সেইভাবে সম্মত হয় তাহলে আমি কাজ করব না। আমি প্রথমেই বলেছিলাম, বলা সত্ত্বেও ওনাদের যে মেসেজটা এসেছিল যে এখন বর্তমানে আমি টিআইসি, তখন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। তো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তখন সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হবে। সেই হিসাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা ফর্মটা পূরণ করেছি।